আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। এই বিষয়টি 2024 সালে ডিসেম্বর মাস ভারত এবং বাংলাদেশের ভিতরে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই বিষয়টি অনেক কিছু এই আলোচনায় ফুটে উঠবে ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, সাউথ এশিয়া জিওপলিটিক্স। এই জিওপলিটিক্স বুঝতে গেলে আমাদের কিছু কিছু বিষয় আছে, সেটা রাজনীতি বিষয়টা বুঝতে হবে এবং স্থলভাগে যে আয়তন এই বিষয়টা বুঝতে হবে এবং রাজনৈতিক ক্রিয়াকলাপ, এই টোটাল মিলেই এই তিনটে বিষয় মিলেই ভূ রাজনীতিটা তৈরি হয়। তাহলে এই জিওপলিটিক্সটা আমাদের বুঝতে হলে প্রথম আয়তন, দেশের আয়তনের সাথে সম্পর্কটা আমাদের বুঝতে হবে, তারপরে রাজনৈতিক বিষয়টা বুঝতে হয়। ইনশাল্লাহ আজ যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো ভারত এবং বাংলাদেশের ভিতরে সম্পর্ক। আমাদের দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো আছে, যে বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান ও পাকিস্তান, এই 8টি দেশের আমাদের সম্পর্কটা বুঝতে হবে এবং তাদের যে স্থলভাগের এবং তাদের যে সীমানা সম্পর্কটা কেমন সেটা বুঝতে হবে। তাহলে দক্ষিণ এশিয়ার এই 8টি দেশের সাথে সাথে আমাদের এই দক্ষিণ এশিয়ার পাশে যে দেশগুলো আছে, চীন, মায়ানমার, তারপরে আপনার ইরান, ইরাক, এই উজবেকিস্তান, তাজিকিস্তান, এর পাশে যে দেশগুলো আছে আমাদের সেটাও গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের এখানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিটা বুঝতে হলে ভাইটাল রোল প্লে করবে চীন। এই চীনের উপর ডিপেন্ড করবে, কারণ দুইটা প্রধান বৃহৎ রাষ্ট্র হচ্ছে এবং শক্তিশালী ভারত এবং চীন। এই দুই রাষ্ট্রের সম্পর্কের উপর ডিপেন্ড করে অন্যান্য বাকি রাষ্ট্র রাজনীতি এবং তাদের পলিসি মেকার সবকিছু ডিপেন্ড করে এই দুই রাষ্ট্রের অনেক কিছুর উপর। এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির দুইটা মাস্টার মাইন্ড হলো এই ভারত এবং চীন। প্রিয় ভাই বোনেরা, আমাদের আজ গুরুত্ব দেব ভারত এবং বাংলাদেশের এই 2024 সালের ডিসেম্বরে ভারত বাংলাদেশের ভিতরে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার কিছুটা সমাধান এখান থেকে পাবো ইনশাআল্লাহ। এখানে দেখেন, আমি যদি ভারত এবং বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক এটার উপর খেয়াল রাখি, তাহলে আমাদের এই ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক ছিল, কিন্তু আজ ভারতের নিঃস্বার্থে তারা বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক তৈরি করছে। কারণ এই ভারত বর্তমান যে প্রধানমন্ত্রী, তিনি যখন ক্ষমতায় আসেন তার প্রথম প্রায়োরিটি ছিল নেইবারহুড ফার্স্ট। দেখেন, আমাদের এই ভারত যে বর্তমান প্রধানমন্ত্রী, 2024 সালে বর্তমান প্রধানমন্ত্রী, তার প্রধান লক্ষ্য ছিল নেইবারহুড ফার্স্ট। কিন্তু আজ দেখেন যে পরিস্থিতিতে তার নেইবারহুড কোথায় গেছে, তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার কেমন সম্পর্ক। প্রথমে আমি ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কটা দেখি। ভারতের সাথে পাকিস্তানে আপনার 4বার যুদ্ধ হয়েছে। একটা দেশ ভারত পাকিস্তান পাশাপাশি রাষ্ট্র, কিন্তু 4বার যুদ্ধ হয়েছে। 1947 সালে দেশ বিভাগের থেকে যুদ্ধ, তার পরবর্তীতে 1965 সালে এবং 1971 সালে
ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল এবং 1999 সালে একটি যুদ্ধ হয়েছিল, এটাকে কার্গিল যুদ্ধ বলে। তাহলে ভারত এবং পাকিস্তানের সাথে তাদের সম্পর্কটা আসলে জন্ম থেকেই ভালো না। বিভিন্ন কারণে ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্ব এবং বিরোধ লেগে আছে। আমরা যদি বুঝতে চাই যে আসলে ভারত দেখেন কেমন নেইবারহুড ফার্স্ট দেয়, তারা প্রতি কথায় বলে বাংলাদেশের তারা সৃষ্টি করেছে, বাংলাদেশের যুদ্ধে করেছে। আসলে ভারত দেখেন যে বাংলাদেশের কেমন যুদ্ধের সময় সাহায্য করেছে। আমরা যে 9 মাস যুদ্ধ করেছিলাম, সেখানে ভারত যে আমাদের মিত্র বাহিনী গঠন করে ডিসেম্বরের 6 তারিখের দিকে, মাত্র 7-8 দিন আমাদের সাথে করেছে, কিন্তু তারা সম্পূর্ণ ক্রেডিটটাই তারা নিতে চায়। আসলে তারা ওই 7-8 দিন যে যুদ্ধ মিত্র বাহিনী গঠন করেছিল, তারও লক্ষ্য ছিল, কারণ এই পাকিস্তান এবং বাংলাদেশ, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, পশ্চিম এবং পূর্ব পাকিস্তান একটা দেশ ছিল 1947 সালের পরে। কিন্তু তাদের বিভিন্ন প্রয়োজনে এই ভারত ভূরাজনীতি জিওপলিটিক্স এর কারণে এই দুইটা দেশ তাদের সুবিধার্থে ভাগ করেছে। এইটাই হচ্ছে প্রথম জিওপলিটিক্স ভারত শুরু করেছিল। তাহলে সেটা তো অন্য ভিন্ন বিষয়। পাকিস্তান আমাদের বিভিন্ন কারণে আমাদের নির্যাতন করেছে বা নিষ্পৃত করেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি আমরা ভূ রাজনীতি বা জিওপলিটিক্স বুঝতে চাই, তাহলে এখানে ভারতের স্বার্থ অনেক ছিল, সেটা ভিন্ন কথা। আমরা 71 সালে যাব না, আমরা বর্তমান 2024 সালের বিষয়টা নিয়ে ভাবতে চাই। দেখেন এই ভারতের সাথে বর্তমানে তার নেইবারহুডের সম্পর্কটা আমরা একটু দেখতে চাই। তাহলে পাকিস্তানের সাথে তা জম্মু কাশ্মীর বিভিন্ন জিনিস নিয়ে তাদের প্রতিনিয়ত কাশ্মীর সীমান্ত নিয়ে যুদ্ধ লেগে আছে। এবার দেখেন আমাদের নেপালের সাথে ভারতের সম্পর্ক। বর্তমান নেপাল চাচ্ছে ভারতের বলাই থেকে বের হয়ে চীনের সাথে সম্পর্ক তৈরি। বর্তমান নেপালের যে প্রধানমন্ত্রী রয়েছে সে চাচ্ছে। এই ভুটান, ছোট্ট একটা দেশ, ভুটানের সাথে সম্পর্ক ভারতের ভালো না, তারাও এখন ভারত বলাই থেকে বেরিয়ে এসে চীনের সাথে সম্পর্ক করছে। এমনকি মালদ্বীপ, ছোট একটা মালদ্বীপ, বর্তমান যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজি, সেও ভারতের বলাই থেকে বের হয়ে চীনের সাথে সম্পর্ক করতে যাচ্ছে। শ্রীলঙ্কা দেখেন ভারতের নেইবারহুডের সাথে কেমন সম্পর্ক। এই শ্রীলঙ্কার বর্তমান যে এনপিপির প্রেসিডেন্ট অনুরা রাজাপাকসে দিশনায়ক, এই যে এনপিপির যে সম্পূর্ণ ও ভারত বিরোধী এবং চীনের সাথে তার সম্পর্ক অনেক বেশি, এবং তার নির্বাচনের ম্যান্ডেটই ছিল ভারতের বলাই থেকে বেরিয়ে এসে চীনের সাথে সম্পর্ক আছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তাহলে এই শ্রীলঙ্কার মতন দেশও ভারত সম্পর্ক রাখছে না, মালদ্বীপের দেশের সাথে সম্পর্ক রাখছে না, নেপাল একটা হিন্দু রাষ্ট্র, তাদের সাথে সম্পর্ক রাখছে, তাদের সাথে সম্পর্ক রাখছে না, এমনকি ভুটান, তাদের সাথেও সে ভালো সম্পর্ক নাই। পাকিস্তান তো সে জন্ম থেকে সম্পর্কহীন। তাহলে বোঝা যাচ্ছে এই আফগানিস্তান, এদের সাথেও ভারতের বেশি ভালো সম্পর্ক নয়, বৈরী সম্পর্ক। এমনকি এই মায়ানমারের সাথেও ভারত বিভিন্ন সীমান্ত বিরোধ নিয়ে সম্পর্ক ভালো না। তাহলে দেখা যাচ্ছে যে বাকি ভারত বাদে বাকি 7টি দেশ সাথে আপনার ভারতের সম্পর্ক বর্তমান 2024 সালে সম্পর্কটা বেশি ভালো না, কিন্তু তারা মুখে নেইবারহুড ফার্স্ট এই পলিসিতে চলে, কিন্তু বাস্তবে তারা ফাঁকা আওয়াজ দিয়ে চলছে। ভারতের মূল লক্ষ্যটা কি? ভারতের মূল লক্ষ্য হচ্ছে তারা ডমিনেট করবে, সাম্রাজ্যবাদ তৈরি করবে, তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে নিষ্পেষিত এবং বৈষম্য আচরণ করবে এবং সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করবে।
ভারতের এখন মূল লক্ষ্য হচ্ছে হিন্দুত্ববাদ, হিন্দুনিজম তৈরি করা। তাদের মূল পলিসি মেকার এখন হচ্ছে আরএসএস এর যে প্রধান, সে এখন প্রতিবেশী সম্পর্ক যে তৈরি করে, আরএসএস এর প্রধান, সে এই সম্পর্কগুলো তৈরি করে মোদির কাছে বলে সে এটা তৈরি করে। তাহলে তাদের মূল লক্ষ্য হচ্ছে হিন্দুনিজম। আর তারই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের সাথে আর সম্পর্ক বিভিন্ন ভারতের মিডিয়াগুলো দেখবেন বিভিন্নভাবে বাংলাদেশকে হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে বাংলাদেশকে হুমকি দিচ্ছে, এবং তারা মনে হয় যে যুদ্ধের প্রস্তুতি। তাদের মিডিয়াগুলো, পশ্চিমবঙ্গের এবং অন্যান্য মিডিয়া, ভারতবর্ষের মিডিয়াগুলো দেখলে বোঝা যায় যে তারা ফুল একটা যুদ্ধের প্রস্তুতি আছে, কিন্তু তাদের পলিসি ছিল নেইবারহুড ফার্স্ট। বাংলাদেশ যেখানে সমনীয় কথা বলছে, তো বাংলাদেশ থেকে এই ধরনের কোনো বিবৃতি দিচ্ছে না, কোনো হুমকি ধামকি দিচ্ছে না, কিন্তু তাদের কথা, তাদের পলিসি হচ্ছে এই চট্টগ্রাম নিয়ে নেবে, আমাদের এই চট্টগ্রাম নিয়ে তারা করবে, আমাদের ওই অঞ্চলটা নিয়ে নেবে, আপনার পঞ্চগড় অঞ্চল নিয়ে নেবে, বিভিন্নভাবে তারা হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু বাস্তবতা কি? তারা তো হিন্দুইজম প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু বাস্তবতা কি? আজ ভারতের ভিতরে, ওদের ভিতরেই দেখেন কত সংখ্যালঘু। ভারতের এমন রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের ভিতরে হিন্দুরাই সংখ্যালঘু। পাঞ্জাবে, পাঞ্জাব রাষ্ট্রে হিন্দুরা সংখ্যালঘু। জম্মু কাশ্মীরে হিন্দুরা সংখ্যালঘু, ওখানে প্রায় 90% মুসলিম। ভারতের একটা রাজ্যের ভিতরে কথা হচ্ছে, 7টি রাষ্ট্রে ভারত হিন্দুরা সংখ্যালঘু। আর আমাদের বাংলাদেশে কিছু হিন্দু ভাইদের, আমাদের মূল রাজনীতি তো সৌহার্দ্যপূর্ণ, এবং আমাদের জন্ম থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সহাবস্থানে বাস করছে। আপনাদের আশেপাশের বন্ধু এবং পাড়া প্রতিবেশী যদি হিন্দু ভাইরা থাকে, এই তাদের সাথে সম্পর্ক কেমন আপনারা ভেবে দেখুন। টোটাল বাংলাদেশে এই সম্পর্ক খুবই ভালো সম্পর্ক, কিন্তু ভারতের মিডিয়া এগুলো খুব সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা করছে। তাদের দেশে বিভিন্নভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে, সেগুলো যখন ব্যর্থ হচ্ছে, তখন প্রতিবেশী আমাদের রাষ্ট্রের উপর তারা আক্রমণ করছে। তারা ভুলে গেছে তাদের 7টি অঙ্গরাজ্যেই হিন্দুরাই সংখ্যালঘু আছে। যেমন পাঞ্জাবে আছে, জম্মু কাশ্মীর আছে, লাদাখ দ্বীপে আছে, আপনার এখানে আসামে আছে, আপনার মিজোরামে আছে, আপনার নাগাল্যান্ডে আছে, অরুণাচলে আছে। এইগুলো হিন্দুরাই সংখ্যালঘু। এখানে হিন্দু পার্সেন্টেজ অন্য ধর্মের চেয়ে কম। তারপরও আমাদের দেশে তারা, আমাদের দেশ নিয়ে তারা ভাবছে, তারা ভুলে গেছে। আমরা তো তাদের দাদা বাবু বলি, আর দাদু বাবু মানে বড় ভাই, আসলে তাদের আয়তনে বড়, সবকিছু বড়, এই জন্য দাদু বাবু বলি। কিন্তু সেই দাদা বাবুর সম্পর্কটা ছোট ভাইদের তারা ভালো রাখছে। ভারত বুঝতে পারছে না, এরা বাংলাদেশকে খুব ছোট দেশ মনে হচ্ছে, নেপাল, ভুটান, মালদ্বীপের মতন, শ্রীলঙ্কার মতন একটি দেশ। এরা মানে আমরা ধুমকে ধুমকে দিলে বসে থাকবে, নাথিং। এটা আপনারা দিবা স্বপ্ন দেখছেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 9 মাস যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছি। আপনাদের বোঝা উচিত 2024 সালে জুলাই বিপ্লবের মাধ্যমে এ দেশেরটা পুনর্জাগরণ হয়েছে। বাঙালি মরতে জানে। আপনারা যে হুমকি ধামকি দিচ্ছেন, এটা আপনাদেরই সমস্যার সৃষ্টি করবে। যেমন এই যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, আপনাদের যে সাউথ এশিয়া, যে দক্ষিণ এশিয়ার যে আপনার যে 8টি রাষ্ট্রের সাথে, 7টি রাষ্ট্রের সাথে আপনাদের সম্পর্ক, এর উপর আপনারা কি ডিপেন্ড করছে। আপনারা ভুলে যাচ্ছেন বাংলাদেশ নেপাল বা মালদ্বীপ বা ভুটানের মতো নয়। এরা আপনার পাশে আছে, কিন্তু বাংলাদেশ আপনার ভিতরে আছে। বাইরে যদি ঘা হয়, সে ঘাটা অবসান করে কাটা যায়।
আপনি যদি মনে করেন নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলো আপনার বাইরের ঘা, কিন্তু ভিতরে, পেটের ভিতরে যখন ঘা হবে তখন আসলে ক্যান্সার তৈরি হবে এবং মৃত্যুর কারণ। সেখানে আর আপনি সহজে অবসান করতে পারবেন না, সহজে মুক্তি পাবেন না। বাংলাদেশ ঠিক আপনার সেই পিঠের ভিতরে ঘাড় মতো, এটা আপনার ক্যান্সার তৈরি করে দিতে পারবে। বি সিরিয়াস, আপনারা আবেগ দিয়ে চলবেন না। কারণ আপনাদের যে মূল টার্গেট বাংলাদেশ দখল করা, চট্টগ্রাম দখল করা, আপনারা ভুলে গেছেন আপনারা যে করিডোর ব্যবহার করেন। বাংলাদেশ আপনাদের কি দিন, এটা ছোট দেশ হিসেবে আপনার ট্রানজিট দিচ্ছে, ট্রান্সশিপমেন্ট দিয়েছে এবং করিডোর ব্যবহার, আপনি করিডোরও ব্যবহার করেন, ভালোভাবে যাচ্ছেন। আপনারা যে আপনার সেভেন সিস্টারে আপনারা সবকিছু আপনারা করতে পারছেন, যে আসাম, মিজোরাম, অরুণাচল, মণিপুরি, আপনার নাগাল্যান্ড, ত্রিপুরা, এইগুলো আপনারা কি করতে পারছেন, সহজে আপনাদের কমিউনিকেশন করতে পারছেন, আপনার জনগণের সাথে করতে পারছেন, ইন্টারকানেকশন হতে পারছেন। আর আমরা এটা ট্রানজিটও আপনাদের দিয়েছিলাম এবং ট্রান্সশিপমেন্টও আপনারা ব্যবহার করেন চট্টগ্রাম বন্দরে। তারপরেও আপনারা দেখেন আমাদের উপরে জুলুম সৃষ্টি করছেন। যখন বেশি জুলুম করবেন আমরা বলো, যখন দেয়ালে পিঠ থেকে যাবে বাঙালিদের, তখন তারা প্রতিরোধ তৈরি করবে। এই যে চীন, আপনারা ভুলে গেছেন দাদা বাবুরা, এই যে চীন আপনাদের পাশে আছে, আপনারা ভুলে গেছেন আপনারা চীনের কাছে জিওপলিটিক্সে সম্পূর্ণ ব্যর্থ। ইন্ডিয়া, ভারত, আপনাদের বলছি আপনারা এই চীনের কাছে সম্পূর্ণ জিওপলিটিক্সে ব্যর্থ, 100% ব্যর্থ। কারণ আপনার প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনি সম্পর্ক ভালো না রাখার কারণে প্রত্যেকে এই সুপার পাওয়ার চীনকে দিকে ঝুঁকে যাচ্ছে, যেটা আপনাদের জন্য ক্ষতি। একটা বাড়ির, একটা এলাকা যদি কোনো মানুষকে যদি করতে হয়, প্রতিবাসীকে যেমন সম্পর্ক তৈরি করে তাকে ক্ষতি করা যায়, তদ্রূপে চীন আপনাকে সেই পরিস্থিতি নিয়ে চলে যাচ্ছে, আপনার ভুলে যাচ্ছে। আপনার বলছেন যে আমরা বাংলাদেশকে ফু মেরে উড়ে দেবো, আপনার ভুলে যাচ্ছেন। কারণ আপনারা যে এই শিলিগুড়ি, এই যে চিকেন নেক, এই যে আপনাদের এই যে শিলিগুড়ি করিডোর মাত্র 22 কিলোমিটার, এইটুকু অঞ্চল, এখানে ভুটান, চীন, বাংলাদেশ 22 কিলোমিটার দিয়ে আপনাদের জায়গা, ছোট্ট একটা সুরজ সিদ্ধিপথ 22 কিলোমিটার গেছে। এই শিলিগুড়ি করিডোর আপনারা এই সেভেন সিস্টারে আপনারা চলতে পারেন বা সম্পর্ক রাখতে পারেন, আপনাকে রাজনীতি তৈরি করতে পারেন, আপনাকে প্রভাব বিস্তার করতে পারেন এই 7টা অসহায় দেশে, অসহায় রাজ্যের সাথে। আপনারা ভুলে যাচ্ছেন এই রাষ্ট্র, এই যে অঙ্গরাজ্যগুলো আপনাদের উপর সন্তুষ্ট না। আসামে আপনারা মুসলমানদের বিভিন্নভাবে নির্যাতন করছেন, মণিপুরি মানুষের উপর বিভিন্নভাবে নির্যাতন করছেন, এবং অন্যান্য অঞ্চল আপনি যে ত্রিপুরা, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, আপনার হচ্ছে এই যে অরুণাচল, এই অঞ্চলের মানুষের সাথে আপনারা ভালো ব্যবহার করছেন। এদের প্রতি আপনারা সাম্রাজ্যবাদ চাপিয়ে দিয়েছেন, কেন্দ্র শাসিত নাম দিয়ে এদের পর টর্চার করছেন। এদের থেকে অনেক কিছু আপনারা নিয়ে যান, কিন্তু এদের দেওয়ার সময় কম দিচ্ছে। এরাও বলো আপনার প্রস্তুত, আবেগে চলবেন না, এরাও প্রস্তুত। যখন আপনারা বাংলাদেশকে আক্রান্ত করবেন, এরা বসে থাকবে না, এই নেপাল, ভুটান এবং চীন বসে থাকবে না। আর আমাদের যে পাকিস্তান, এই যে পাকিস্তান, আপনারা ভুলে যাচ্ছেন পাকিস্তান একটা সুপার পাওয়ার রাষ্ট্র, চীন একটা সুপার পাওয়ার রাষ্ট্র। আর পাকিস্তান এবং চীন, আপনার আফগানিস্তান, এরা বাংলাদেশ পক্ষই নেবে, অলরেডি নিয়ে আছে। এই আফগানিস্তান একটা ছোট রাষ্ট্র হলেও 1979 সালে সোভিয়েত ইউনিয়ন এই আফগানিস্তানে দখল করতে চেয়েছিল এবং তাকে সৈন্য দিয়েছিল। দীর্ঘ 10 বছর চেষ্টা করার পরও সোভিয়েত ইউনিয়ন 1979 সালে শুরু করে আর 1989 সালে লুটে চলে যায় এবং সোভিয়েতকে খন্ড খন্ড করে ভেঙে যায়। ছোট্ট এই আফগানিস্তান সোভিয়েত ইউনিয়নকে বিরাট বড় রাশিয়ার সাম্রাজ্য বা সোভিয়েত ইউনিয়নের দেশকে খন্ড খন্ড করে
10-15টা দেশ তৈরি করে দিয়েছিল। সিরিয়াস। এই আফগানিস্তানে আপনার 2001 সালে সাম্রাজ্যবাদের ইউএসএ যুক্তরাষ্ট্র আক্রমণ চালায় দীর্ঘ 10 বছর পরে 11 সালে তাদের দুটি যে 14 সালে বাড়ি ফিরে গিয়েছিল। ছোট্টটা দেশ পেরে ওঠেনি। সাম্রাজ্যবাদ কখনো টিকে থাকে না। আপনারা ঠিকই সেই সাম্রাজ্য দক্ষিণ এশিয়ায় জিওপলিটিক্স এর ভিতরে সাম্রাজ্যবাদ তৈরি করছেন এবং আপনারাও ঠিক থাকবেন না, আপনারাও টুকরো হয়ে যাবেন। কারণ আপনাদের দেশের ভিতরে সংগ্রামের মানুষ ব্যস্ত, জম্মু কাশ্মীরের মানুষ স্বাধীনতা চায়। আপনারা উত্তরপ্রদেশের আপনার পাঞ্জাবে শিখদের খালিস্তান মুভমেন্ট তারা খুবই আছে, পাঞ্জাবের মানুষরাও এটা করছে। আপনার পাঞ্জাবের শিখদের তারা খালিস্তান মুভমেন্ট নিয়ে অলরেডি সংগ্রামে আছে। আর 7 সিস্টারের মানুষগুলো তো প্রতিনিয়ত আপনাদের থেকে আলাদা হতে চায়। আর সবচেয়ে বড় কথা, দক্ষিণ ভারতের দ্রাবিড় নাড়ু, দক্ষিণ ভারতের মানুষও আপনাদের থেকে আলাদা থাকতে চায়। আর পশ্চিমবঙ্গ তৃণমূল তারা তো সবসময় কেন্দ্রকে হুমকি ধামকি দিয়ে আপনাকে বসে রাখে, আপনার পেরে ওঠেন না, পশ্চিমবঙ্গের সাথে পেরে ওঠেন না। পশ্চিমবঙ্গ অনেক মানুষই চায় যে 2 বাংলা এক হোক। 7 সিস্টার আপনারা ধরে রাখতে পারবেন না, পাঞ্জাব জম্মু কাশ্মীর আপনারা ধরে রাখতে পারবেন না, দক্ষিণ ভারত দ্রাবিড় নাড়ু তারাও ধরতে পারবেন না, পাঞ্জাবের খালিস্তান মুভমেন্ট সেটাও সমস্যা। তারপরে আপনার আছে 2 বাংলা এক হওয়ার সম্ভাবনা। তাহলে আপনারা তো সোভিয়েত ইউনিয়নের টুকরো হয়ে যাবেন দাদারা, এটাই বাস্তবতা। আর এই চীনগুলো বসে থাকবে না। চীনের সাথে আপনাদের সম্পর্ক অনেক খারাপ, আপনারা বিভিন্নভাবে চীনের সাথে খারাপ সম্পর্ক রাখছেন সীমান্ত ভাবে। যখন আপনি বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করবেন, আপনারা ভেবেন না যে এই চীন বসে থাকবে, এই পাকিস্তান বসে থাকবে, এই আফগানিস্তান বসে থাকবে। আপনার যে বলাই, আপনি যে হিন্দুইজম তৈরি করবেন, আপনি বলাই দেখুন তো, এই দক্ষিণ এশিয়ায় প্রায় 650 মিলিয়ন মুসলমান এই দক্ষিণ এশিয়ায়। ইমাজিন দ্যাট। যখন আপনি একটা প্রধান মুসলিম শাসিত রাষ্ট্র, প্রায় 90% মুসলিম বাংলাদেশকে আপনি আক্রমণ করার চেষ্টা করবেন, তখন পাকিস্তান, আফগানিস্তান এবং আপনার যে আরব বিশ্ব বসে থাকবে আপনার পাশে। ইরান, ওমান, আরব বিশ্ব, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই যে মুসলিম রাষ্ট্রকে আপনার বসে থাকবে আপনি যখন হিন্দুত্ব প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে আক্রমণ করবেন? কখনোই না। এই দক্ষিণ এশিয়ায় প্রায় 650 মিলিয়ন মুসলিম আছে। আর এই যে আরব বিশ্ব বাদ দিলাম, আরব বিশ্ব, ইরান, ইরাক, এগুলো তো আপনার পাশেই আছে। এই ভারত সাগর, আরব সাগর, এই আরব সাগর এবং ভারত সাগর এর পাশেই তো আপনার সব মুসলিম রাষ্ট্রগুলো আছে। বি সিরিয়াস। আপনারা নিজেদেরকে বড় কিছু মনে করবেন না। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের জিওপলিটিক্স অনেক প্রখর। এই জিওপলিটিক্স কারণে বাংলাদেশ আজকে সারা বিশ্বে উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনার যখন বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করবেন, এই চীন, এই পাশে এই অরুণাচল, নাগাল্যান্ড, এই মিজোরাম, এই অঞ্চলে খ্রিস্টান অধ্যুষিত এলাকা, তারা ঠিকই, কারণ এই যে মিজোরাম, অরুণাচল, এই ত্রিপুরা, এই মানুষগুলো চীনের সাথে মিল আছে। এই নাগাল্যান্ডের মানুষ এই চীনের সাথে সম্পর্ক বেশি। চীনের মানুষ এই মানুষগুলো দেখতেও একটা কিছুটা, তখন এরা চাবে চীনের সাথে, চীনের রাষ্ট্রের সাথে এরা যুক্ত হতে চাইবে। তখন আপনি কোথায় যাবেন? আপনি ভেঙে টুকরো হয়ে যাবে, 7 সিস্টার শেষ হয়ে যাবে। বাংলাদেশ এই যে শিলিগুড়ি করিডোরে যদি এখন আপনার চীন চাচ্ছে যে এখানে কিছু সামরিক ঘাঁটি এবং আমরা বিমানবন্দর তৈরি করছি, তাহলে আপনারা বাংলাদেশকে ছোট ভাববেন না। এই যে আপনার সমুদ্র বিরোধ নিয়ে আপনাদের মনে আছে না, 2014 সালে আন্তর্জাতিক সমুদ্র নিষ্পত্তি আদালত আপনারা 25,000 বর্গ কিলোমিটার নিয়ে বিরোধ ছিল সমুদ্র নিয়ে বঙ্গোপসাগরে, কিন্তু বাংলাদেশ সেখানে জয়লাভ করেছে 14 সালে, 6 জুলাই 2014 সালে জয়লাভ করেছিল এবং প্রায় 19,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ পেয়েছিল। 25,000 ভিতরে 19,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ পেয়েছিল। আপনারা বলে আন্তর্জাতিকভাবে হেরে গিয়েছিলেন। তাহলে আমাকে একবার ছোট ভাববেন না, আমাদেরকে ছোট ভাববেন না, কারণ বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু
জিওপলিটিক্স এদের বলে প্রখার। আপনি যখন একে উত্তেজিত করার চেষ্টা করবেন, আপনার পাশের এই অঞ্চলগুলো এরা উত্তেজিত করবে। পশ্চিমবঙ্গ উত্তেজিত করবে, এই যে আপনার সেভেন সিস্টার, আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে এই অঞ্চলগুলো উত্তেজিত করবে। তখন বলো এই অঞ্চল আপনি হাতছাড়া হয়ে যাবেন। এই জন্য বলছি আপনাদের শক্তিমত্তা অনেক বেশি হতে পারে, আপনাদের ট্যাঙ্ক, যুদ্ধঅস্ত্র এগুলো বেশি হতে পারে, কিন্তু জিওপলিটিক্স অনুযায়ী আপনার বলে পিছিয়ে গেছে। এই যে অবস্থান অনুযায়ী, বাংলাদেশ অবস্থান অনুযায়ী আপনাদের সমস্যা হবে। ইউক্রেন রাশিয়া মনে করেন না যে রাশিয়া ইউক্রেনের উপর টর্চার করে শেষ করবে, এটা ইউক্রেন রাশিয়ার মনে করবেন না। আপনারা মনে করবেন না যে আপনারা ইসরায়েল ফিলিস্তিনকে দমাই রেখে এ করছে। এটা বাংলাদেশ, এখানে সব শ্রেণীর মানুষ বসবাস করে। এজন্য টোটাল বিষয়টা দেখেন, তাহলে আমাদের যে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশে 2024 সালে ভারত যে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু জিওপলিটিক্স অনুযায়ী ভারত বলো ধরা খেয়ে যাচ্ছে, কারণ এদের নেইবারহুডের সাথে সম্পর্ক নেই। দক্ষিণ এশিয়ার আরো 7টি দেশের সাথে এদের ভালো সম্পর্ক নেই। আর দাদা বাবুরা, এখানে মুসলিম অধ্যুষিত এলাকা আমাদের বাংলাদেশ, ওই অঞ্চলটা 650 মিলিয়ন মুসলিম। আপনি আপনার নিজের দেশে মুসলমান প্রায়, আপনার হিসাব দেখেন প্রায় 20 কোটি 30 কোটি, কিন্তু মেবি 40 কোটি মুসলমান আপনাদের দেশে আছে। পাকিস্তানে প্রায় 25-20 কোটি মুসলমান আছে, বাংলাদেশে প্রায় 20 কোটি মুসলমান আছে, মালদ্বীপে প্রায় 7-8 লক্ষ তারও বেশি মুসলমান আছে। অন্য অন্য দেশ, চীনে প্রায় আপনার 10 কোটি মুসলমান আছে। অন্য অন্য দেশগুলো প্রত্যেক দেশে মুসলমান আছে। যখন এই মুসলমান দেশে আপনি আক্রমণ করতে যাবেন হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, তখন আপনি ধরা খেয়ে যাবেন। আর সর্বশেষ আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ নবী, প্রিয় নবী, এই হিন্দুস্তান নিয়ে একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, গাজওয়াল হিন্দ। এই গাজওয়াল হিন্দ সংগঠিত হবে এই হিন্দু মুশরিক, এই হিন্দুদের সাথে মুসলিম, এই মুসলিম মানুষের, এই যে প্রায় 650 মিলিয়ন মানুষের সাথে একটা যুদ্ধ হবে, টুডে অর টুমোরো। এটা সেই 1450 বছর আগে আমাকে নবী বলে গেছে। আমাদের মাথায় সেটা আছে, সমগ্র মুসলমান মাথায় সেটা আছে। আপনারা ভেবেন না এই মানুষগুলো আপনাকে সহজে ছেড়ে দেবে। আপনি যখন আপনার সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে যাবেন, তখন এই সেই নবীজির 1450 বছর আগে যে হাদিসের বাণী, এরা বলো ঠিক একটা বাঁশের লাঠি নিয়েও আপনার প্রতিরোধ করবে। আপনাদের সুপার পাওয়ার ভাবছেন না, কিন্তু এই মুসলিম মানুষগুলো গামছা কোমরে বেঁধে বাঁশের লাঠি নিয়ে আপনাদের অস্ত্রের প্রতিরোধ করতে সক্ষম, কারণ এরা তখন অন্য বিষয় তখন মাথায় ভাববে। এই গাজওয়াল হিন্দ, এটা বদরের শহীদদের সাথে তুলনা করেছে আমাদের নবী। গাজওয়াল হিন্দ মানে হিন্দুস্তানে যে যুদ্ধ হবে, এই যুদ্ধটা অনেক প্রেক্ষাপট চেঞ্জ করবে, আর তার দাওয়ামাল আপনি মোদি শুরু করে দিয়েছেন। এজন্য আপনারা একটা বৃহৎ রাষ্ট্র, সবই ঠিক আছে, কিন্তু জিওপলিটিক্সের কাছে আপনারা বলে হেরে যাচ্ছেন। এবং আমাদের আপনারা ছোট ভাববেন না, ক্ষুদ্র রাষ্ট্র ভাববেন না। আমরা আয়তনে ছোট হতে পারি, কিন্তু মানুষগুলো প্রখার। একটা কথা বলেছি, গাজওয়াল হিন্দ, এই মুসলিম সেনাবাহিনী তো এখানে, এবং মুসলমান মানুষ 90%। আপনারা 1000 জন আর একজন মুসলিম সেনাবাহিনী তার সমান হবে ইনশাল্লাহ, কারণ বদর, উহুদ, খন্দক, তাবুক, মুতার যুদ্ধে তার প্রমাণ পেয়েছে সারা বিশ্ব। মুতার যুদ্ধে রোমান সাম্রাজ্য, এই আরবের মানুষের, ওরা ছিল প্রায় 3 লক্ষ আর এরা ছিল 3000, কিন্তু হেরে গেছে।
বদর যুদ্ধে সে একই অবস্থা। যত যুদ্ধ মুসলমানের সাথে অন্য মানুষের হয়েছে, এই যুদ্ধগুলো মুসলমান ছিল সংখ্যায় কম, অ্যাজ লাইক বাংলাদেশ মুসলিম। বৃহৎ অন্য অন্য খ্রিস্টান, ইহুদি, নাসারা, এটা অনেক বৃহৎ ছিল সংখ্যায়, এবং তাদের সৈন্য সামগ্রী এবং যুদ্ধস্ত্র অনেক বেশি ছিল, কিন্তু হেরে গেছে, ফলাফল জিরো। ঠিক সেই পর্যায়ে এখানেও ওই গাজওয়াল হিন্দ যদি সংঘটিত হয়, আপনারাও জিরো। যেন আমাদের ভয় দেখাবেন না, হুমকি ধামকি দিয়ে বাঙালিদের জমায় রাখতে পারবেন না, কারণ আমরা মরতে শিখেছি, আমাদেরকেও জমায় রাখতে পারবে না। এই যে জুলাই বিপ্লবে দেখলেন না, মিডিয়াইছে যে একজনের গুলি করে আর 4 জন উঠে যায়, সামনে দাঁড়ায়, একজন মরে আর 4 জন সামনে দাঁড়ায়। বাংলাদেশের প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বিষয় যদি এই আমরা মুসলমান বা আমাদের বাঙালি বা বাংলাদেশি মানুষ যদি একটা মৌলের 4টে সামনে দাঁড়াতে পারে, আপনারা যখন ভারত আগ্রাসী বহির্বিশ্ব যখন আক্রমণ করবে, আমরা একটা মৌলে 100টা সামনে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ। বিধায় আপনারা আমাদেরকে সহজভাবে নেবেন না। এই জন্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখুন। বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, এবং তার জন্মগত 1971 সালের পরবর্তী থেকে প্রত্যেক রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই। এর জন্য আমরা এই সবাই, পাকিস্তানের সাথে আমরা এখন সম্পর্ক রাখছি বিধায় আপনাদের সমস্যা থাকে। পাকিস্তানও তো আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র মতন। আর এক সময় আমরা 71 সালের আগে 1971 সালে একই ছিলাম, ওরা মুসলিম, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য হবে, এটাই স্বাভাবিক। যুদ্ধ হয়েছে, স্বাধীনতা পাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু বাণিজ্য হবে না কেন? অবশ্যই বাণিজ্য হবে। আপনারা 1 টাকা দিলে 10 টাকা আপনাদের লাভ চিন্তা করেন। বাংলাদেশে যদি 7 দিনে মৃত্যুর বাহিনী গঠন করি, যুদ্ধ করি, আপনারা সারা বছরের যুদ্ধটাকে আপনাদের ক্রেডিট মনে করেন, এটা ভাববেন না। প্রিয় ভাই বোনেরা, এই যে দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি বা জিওপলিটিক্স এর যে বিষয়টা আমি কিছুটা হলেও আলোচনা করলাম, যেটা আমাদের বিভিন্ন কাজে লাগবে এবং জ্ঞান বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। এবং বর্তমান প্রেক্ষাপট 2024 সালের ভারত বাংলাদেশের সম্পর্ক বৈরী অবস্থা, আশা করব ইনশাআল্লাহ সুন্দরভাবে সমাধান হবে। আর যদি এটা সমাধান দিকে না যায়, যে প্রেক্ষাপটটা কেমন হতে হবে সেটা আপনাদের সামনে আলোচনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।